পূরণ হয়নি। এই যে তার ছোট্ট সারাজ সব শূন্যতা পূরণ করে দিয়েছে, আর কোনো কিছুর আক্ষেপ নেই তার। শাড়ির আঁচলটা পেছনে ঠেলতেই পিঠে কারোর উষ্ণ স্পর্শ পায়। আয়নার দিকে ফিরে তাকায়। রাবির খুব যত্ন করে একটা পিন দিয়ে আঁচলটা আটকে দেয়। চোখ সরিয়ে আয়নায় তাকিয়ে বুক ফুলিয়ে নিঃশ্বাস নেয় সে। কানের কাছে মুখ নিয়ে হিসিয়ে বলে, এখনো কেন আপনাকে দেখলে আমার হৃদস্পন্দন থমকে যায় মেহুল? এই একটা মানুষের উপর আর আমি কতবার প্রেমে পড়বো বলুন তো? লজ্জায় গালে লাল আভা ফুটে মেহুলের। 6 বছরের বৈবাহিক জীবন তাদের, অথচ মেহুলের লজ্জা পাওয়া দেখলে মনে হয় সে যেন সদ্য বিবাহিত একটা ছোট্ট কিশোরী, যার প্রতিটা শিরায় শিরায় প্রেমের পীড়া টকবক করছে। লজ্জায় রাঙা মেহুলকে দেখে ঠোঁট ছুড়িয়ে হাসে রাবির। পুনরায় একই স্বরে বলে, এখনো এত লজ্জা? লজ্জা ভাঙার আর কোনো উপায় তো বাকি রাখিনি, তাও এত লজ্জা কোথা থেকে আসে? বেশ আফসোসের সুরে বলে রাবির। মেহুলের তো তাতে আরো লজ্জা বেড়ে যায়। বয়স বাড়ার সাথে সাথে লোকটার লজ্জা শরম সব লোপ পাচ্ছে। হুটহাট কেমন সব বেশরম কথা বলে বসেন। মেহুল কিছু বোঝাতে আসলেই উল্টো সেই কথার মাত্রা আরো বাড়িয়ে দেয়। তাই মেহুলও এখন ধৈর্য হারিয়ে পিঠ ছেড়ে দিয়েছে। মেহুলের ধ্যান ভাঙে রাবিরের অথর স্পর্শে। তার ঘাড়ে গভীরভাবে ঠোঁট ছুঁয়ে রাবির সরে আসে। চোখে মুখে হাসি ফুটিয়ে তুলে বলে, ওই যে গাড়ির শব্দ শোনা যাচ্ছে, ওরা চলে এসেছে বোধ হয়। রাবির রুম থেকে বেরিয়ে যায়। মেহুল কোন রকমে চুল বেঁধে তার পেছনে হাঁটা ধরে। গাড়ির দরজাটা খুলে একটা 5 বছরের ছেলে ছুটে এসে মেহুলের কোমর জড়িয়ে ধরে। খিলখিলিয়ে বলে ওঠে, কেমন আছো মা? আমি ভালো আছি সোনা, তুমি কেমন আছো? ছেলেটা মাথা তুলে তাকায়, দুহাত দুদিকে মেলে দিয়ে বলে, আমি এতগুলো ভালো আছি। মেহুল তার গাল টেনে দিয়ে বলে, এসে বলে। তাই? ছেলেটা মাথা ঝাঁকিয়ে বলে, দাদু কোথায়? ওপরে তোমার জন্য অপেক্ষা করছেন। ছেলেটা এক দৌড়ে ভেতরে চলে যায়। সে যাওয়ার পর রীতা এসে তার পাশে দাঁড়ায়। এসে বলে, কাল থেকে পাগল হয়ে যাচ্ছিস আম্মু, কবে মার কাছে যাব, কবে মার কাছে যাব এই বলে বলে, আর এখন এসে দেখ কেমন চোটপাট শুরু করেছে। মেহুল হেসে বলে, থাক, ও এমন করে বলেই তো আমরা আনন্দে থাকতে পারছি। দুপুরের খাওয়া শেষ করে মেহুল বসলো সারাজকে খাওয়াতে। নিজ হাতে ভাত মেখে খুব ছোট একটা লোকমা তুলে সে সারাজের মুখের সামনে ধরে। সারাজ তৎক্ষণাৎ মুখ অন্যদিকে ঘুরিয়ে অভিমানের সুরে বলে, আমি আগে কেক কাটবো মা। রীতা পাশে বসেই দই খেতে খেতে বলল, ওই হয়েছে, কেকের কথা শোনার পর থেকে খাওয়া দাওয়া সব উঠে গিয়েছে তার। মেহুল এক হাতে সারাজকে আগলে নেয়, আদুরে গলায় বলে, কেক কাটবো তো, আমরা সবাই মিলে কেক কাটবো, তবে এখন না, সন্ধ্যায়। ছেলেটা তার দিকে চেয়ে মন খারাপ করে বলল, কেন এখন কাটলে কি হবে? দুপুরবেলায় তো কেউ কেক কাটে না বাবা, সন্ধ্যার পর সবাই বার্থডে পালন করে। তোমার জন্য কিন্তু আমরা অনেকগুলো গিফট এনেছি, তোমার কি গিফটগুলো চাই? ছেলেটার চোখ মুখ খুশিতে চকচক করে ওঠে। মাথা ঝাঁকিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ চাই। মেহুল হেসে বলে, তাহলে আগে তোমাকে এই ভাতগুলো শেষ করতে হবে, তারপর তুমি তোমার সমস্ত গিফট পেয়ে যাবে। ছেলেটা মাথা হেলিয়ে বলে। আচ্ছা। সন্ধ্যায় কেক কাটা শেষ করে সারাজ তার গিফটগুলোতে মনোযোগ দিল। অনেক গিফট পেয়েছে সে। তার আম্মু আব্বু তাকে অনেক রকমের খেলনা কিনে দিয়েছে, আর তার মা বাবা তাকে একটা ছোট্ট সাইকেল গিফট করেছে। এই গিফট পেয়ে তো বেচারা খুশিতে আত্মহারা। তাছাড়া তার দাদু তাকে বেশ সুন্দর সুন্দর কিছু কাপড় কিনে দিয়েছেন। সাদরাজ বড় কেকের পিসটা রেখে দেয়। পিছন থেকে রীতা দেখে বলে, কি ব্যাপার, খাবেন না? সাদরাজ চেয়ে বলল, না, ইচ্ছে করছে না। রীতা মুচকি হেসে এগিয়ে আসে, কেকটা তুলে নিজের ঠোঁটের অংশে ঘষে দেয়। সাদরাজ তার কাজ দেখে ভ্রু কুচকায়। ব্যাপারটা ঠাহর করার চেষ্টা চালাচ্ছে। কেকটার ঠোঁটে মুখে লাগিয়ে লাজুক হাসে এসে পিটপিট করে এদিক ওদিক চেয়ে ফিসফিসিয়ে জিজ্ঞেস করে, এবার খাবেন? সাদরাজ বড় বড় চোখে তাকায়। মেয়েটা লজ্জা শরমের মাথা খেয়েছে নাকি? ছেলেটা যে বড় হচ্ছে, অথচ এই মেয়ে বাচ্চা বাচ্চাই রয়ে গিয়েছে। সাদরাজ দুদিকে মাথা নাড়িয়ে নিজেকে ধাতস্থ করে। রীতার দিকে 2 কদম এগিয়ে তার ঠোঁটের বাঁশটা
আঙ্গুল দিয়ে ঘষে লঘু স্বরে বলে, আমার ছেলে বাচ্চাটা বড় হলেও বউ বাচ্চাটা আর বড় হলো না। রীতা তখন অত শত না ভেবে চট করে তার মুখ এগিয়ে কেকের অংশটা সাদরাজের গাল ঘষে লাগিয়ে দিল। সাদরাজ পিছিয়ে যায়, গালে হাত দিয়ে হতাশ গলায় বলল, অসভ্য মেয়ে। সারাজ এবার কিছুদিন মেহুলদের সাথে থাকবে, তারপর আবার যাবে তার আব্বু আম্মুর বাড়িতে। এভাবেই সে থাকে, কিছুদিন মা বাবার কাছে, কিছুদিন আম্মু আব্বুর কাছে, আর এই নিয়ে তার কোনো অসুবিধে নেই। আবার রীতা বা সাদরাজেরও কোনো অভিযোগ নেই। মেহুল এ নিয়ে ভালো আছে, সুখে আছে। জীবন নিয়ে আর কোনো আক্ষেপ বা আফসোস নেই তার। তাদের ছোট্ট সারাজ তাদের জীবনে পরিপূর্ণতা এনে দিয়েছে, আর এখন জীবন এটাতেই খুশি। সব পাওয়া না পাওয়ার মাঝেও গল্পের শেষটা ভীষণ সুন্দর, অন্তত মেহুল এখন তাই ভাবে। হুট করে গরমে ঠান্ডা লেগেছে সারাজে। বাচ্চা ছেলেটার বিহাল দশা, তাকে নিয়ে চিন্তা অস্থির তার প্রিয়জনেরা। দুদিন অপেক্ষা করেও ঠান্ডার কোনো অবস্থান না দেখে হসপিটালে ছুটল সবাই। রীতা সাদরাজের সাথে মেহুল আর রাবিরও আছে। মেহুল আর রীতা সারাজকে নিয়ে ডাক্তারের কেবিনে প্রবেশ করে। ছোট্ট সারাজের চোখ মুখ লাল হয়ে আছে, কেমন যেন নেতিয়ে পড়েছে বাচ্চাটা। এই নিয়ে দুই মায়ের চিন্তার শেষ নেই। ডাক্তার ভালোভাবে সারাজকে দেখে বললেন, গরমের ঠান্ডা, গায়ের ঘাম শুকিয়ে এই ঠান্ডার উৎপত্তি। ছেলেটাকে কিছুদিন রেস্টে রাখতে হবে, আর তার সাথে নিয়মাফিক ওষুধগুলো খাওয়াতে হবে। ডাক্তার দেখিয়ে তারা কেবিন থেকে বেরিয়ে আসে। সাদরাজ আর রাবির তখন বাইরেই ছিল, তাদের অপেক্ষায়। রীতা আর মেহুল তাদের কাছে গিয়ে সাদরাজের ব্যাপারে কথা বলছিল। সারাজ এদিক ওদিক তাকিয়ে দেখছে। এই জায়গাটা নতুন তার কাছে, এই পরিবেশটা অন্যরকম ঠেকলো তার। সবার মাঝে এসে দাঁড়িয়েছিল, হুট করে কি ভেবে গুটি গুটি পায়ে সামনে এগিয়ে যায়। কথার মাঝে ব্যাপারটা কেউ খেয়াল করে না। অনেকটা এগিয়ে বাচ্চা ছেলেটা থমকে দাঁড়ায়, পর্দা সরিয়ে ছোট্ট মুখটা এগিয়ে উকি দেয়। কি দেখে যেন সে সেদিকেই যেয়ে থাকে। মেহুল আচমকা তার পাশে সারাজকে না দেখে অস্থির হয়ে ওঠে। পরে ভালো মতো সামনে তাকাতেই দেখে বাচ্চাটা কার কেবিনে যেন উকি দিচ্ছে। ওকে পেছন দিয়ে দেখে মেহুল হেসে ফেলে। রীতার কাঁধে ছাকিয়ে বলে, দেখ রীতা, তোর ছেলের কাণ্ড দেখ। সবাই মেহুলের ইশারা দেওয়া হাতের দিকে চাইল। তার সাথে তাল মিলিয়ে হাসলো সবাই। বাচ্চাটা কেবিনের ভেতর কি এত দেখছে। মেহুল তার দিকে এগিয়ে যায়, পেছনে দাঁড়িয়ে সেও সারাজের মতো ভেতরে উকি দেয়। বিশেষ কিছু দেখতে পারে না সে। সারাজের পাশে আস্তে করে বসে, প্রশ্ন করে। ছেলেটা হকচকিয়ে ফেরে, পরে নিজেকে স্বাভাবিক করে দুঃখী দুঃখী গলায় বলে, মা দেখো, এ বাবুটা কত কাঁদছে, ওকে কেউ আদর করছে না কেন? ওর মা বাবা কোথায় মা? মেহুল এতক্ষণ ব্যাপারটা খেয়াল করে। হ্যাঁ, কেবিনের একটা খালি বেডে তোয়ালে মোড়ানো একটা বাচ্চা গলা ছিঁড়ে কেঁদে যাচ্ছে, অথচ আশেপাশে তার কেউ নেই। কারোর কানে কি বাচ্চাটার কান্না যাচ্ছে না? বাচ্চাটার মা বাবা কোথায়? মেহুল কেবিনটা ভালোভাবে খেয়াল করে দেখল, কিন্তু কোথাও কেউ নেই। অদ্ভুত তো। মেহুল কেবিনের ভেতর এগিয়ে যায়, তার পেছন পেছন সারাজও যায়। তাদের ভেতর ঢুকতে দেখে বাকি সবাইও কেবিনের দিকে আসে। মেহুল বেডের সামনে গিয়ে দাঁড়ায়। দুগ্ধ শিশুটা কাঁদতে কাঁদতে চোখ মুখ ভয়ঙ্কর লাল করে ফেলেছে, তাও তার কান্না থামছে না। মেহুলের তাকে দেখে বড্ড মায়া হয়। সে সযত্নে কোলে তুলে দেয় বাচ্চাটাকে। তখন পেছন থেকে সারাজ তার ওড়নায় টান দেয়। মেহুল ঘুরে যাইতেই সে ফোকলা দাঁতে হেসে বলে, নিচে নামাও, আমিও একটু দেখি। মেহুল মুচকে হেসে হাঁটু ভেঙে সারাজের সামনে বসে। সারাজ আপ্লুত চোখে বাচ্চাটাকে দেখে। এত ছোট শিশু সে আগে দেখেনি, এ যেন এক ছোট্ট পুতুল। সারাজ তার ছোট ছোট হাত এগিয়ে বাচ্চাটার চোখ মুখ মুছিয়ে দেয়, আদুরে গলায় বলে, থাক পুতুল, আর কেঁদো না। মেহুল চমকে তাকায়, হেসে বলে, ও পুতুল? সারাজ মাথা ঝাঁকিয়ে বলে, হ্যাঁ তো, দেখো পুরো পুতুলের মতো, ছোট্ট একটা শরীর, কেমন তুলতুলে নরম ওর হাত পা। আমার বয়স ও ওর মতো একটা পুতুল আছে। ওর কথা শুনে মেহুল সহ বাকি সবাই হেসে ফেলে। মেহুল হাসতে হাসতে আবার বাচ্চাটার দিকে তাকায়। সেতক্ষণে খেয়াল করে বাচ্চাটা আর কাঁদছে না, ভেজা চোখে পিটপিট করে চেয়ে আছে। ওই মিষ্টি মায়া ভরা ছোট্ট মুখটা দেখে মেহুলের হৃদয়ে যেন বড্ড ব্যথিত হয়। সে দুহাত তুলে বাচ্চাটাকে নিজের গালের সাথে মিশিয়ে নেয়। বাচ্চাটাও কেমন যেন আদর পেয়ে মেহুলের কোলে একদম মিশে গিয়েছে। রাবি নিষ্পলক চেয়ে মেহুলকে দেখে। একটা ছোট্ট বাচ্চা পেলেই মেয়েটার হৃদয়ে যেন হু হু করে ওঠে, পুরোনো গা থেকে রক্ত ঝরে। সে দীর্ঘশ্বাস ফেলে। সেই সময় একজন নার্স
ত্রস্ত পায়ে কেবিনে প্রবেশ করে, উত্তেজিত গলায় প্রশ্ন ছুড়ে, আপনারা কি বাচ্চাটার পরিবারের কেউ? সবাই চমকে তাকায়। মেহুল কপালে গাঢ় ভাঁজ ফেলে বলে, না, কিন্তু বাচ্চাটার বাড়ির লোক কোথায়? ওর মা বাবা কোথায়? নার্সটা বিকৃত মুখে বিতৃষ্ণার সুরে বলল, আর বলবেন না, জন্ম দিয়ে মা উধাও এমন একটা দুধের শিশুকে রেখে কেউ কি পালিয়ে যায় বলুন? আজকাল মানুষের দয়া মায়া বলতে কিচ্ছু নেই। কালে শিশুটার জন্মের 2 ঘন্টা পর কেবিনে এসে দেখি বাচ্চা আছে, অথচ মা উধাও। হুলস্থুল লাগে হসপিটালে, মাকে কোথাও খুঁজে পাওয়া যায়নি, আর না পাওয়া গেছে বাচ্চাটার পরিবারের কাউকে। তাই এই ফুটফুটে বাচ্চাটা এভাবে অনাহারে অবহেলায় এখানে পড়ে আছে। পুলিশকে জানানো হয়েছে, এখন ওনারা এসে একটা সিদ্ধান্ত নেবে। না জানি বাচ্চাটার ভবিষ্যৎ কেমন হবে। বড় মায়া হচ্ছে বাচ্চাটাকে দেখে। মেহুলের বুকটা কেমন যেন করে উঠল। এমন একটা বাচ্চাকে কেউ ফেলে রেখে কি করে চলে যেতে পারে? এত নিষ্ঠুর মানুষ কি করে হতে পারে? সে বাচ্চাটাকে আরো বুকের সাথে মিশিয়ে নেয়। রাবিরের দিকে চেয়ে বিনা দ্বিধায় বলে ওঠে, আমি এই বাচ্চাটাকে দত্তক নিতে চাই, রাবি। রাবির বিহবল, নির্বাক। এতদিন মেয়েটা নিজে থেকে দত্তক নিতে চাইছিল না। রাবির অনেকবার বললেও সে রাজি হয়নি। তার কাছে তো সারাত ছিল, কিন্তু আজ হঠাৎ করেই মেয়েটার অভিব্যক্তি এভাবে বদলে কেন? মেহুল পুনরায় অধৈর্য গলায় বলল, কি হলো, আপনি কিছু বলছেন না কেন? রাবির এগিয়ে গিয়ে বাচ্চাটার মুখ পানে চাইল। বাচ্চাটার চোখ বুজা। মেহুলের দিকে চেয়ে বলল, আপনি কি নিশ্চিত মেহুল? মেহুল ঝোঁক গিলে পরপর মাথা ঝাঁকালো। রাবির তপ্ত শ্বাস ছাড়ল। নার্সের দিকে চেয়ে বলল, বাচ্চাটাকে আমরা অ্যাডপ্ট নেব, আপনি ডক্টরের সাথে কথা বলুন। নার্স খুশি হয়ে মাথা হেলিয়ে বেরিয়ে গেল। রীতা এসে মেহুলের কাঁধে হাত রাখে। মেহুল ভেজা স্বরে বলে, আমি কি ঠিক সিদ্ধান্ত নিয়েছি রীতা? রীতার ঠোঁট ছাড়িয়ে হাসে। তাকে আশ্বস্ত দিয়ে বলে, হ্যাঁ, অবশ্যই। দুদিনের মধ্যে সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ করে বাচ্চাকে নিয়ে বাড়িতে আসে মেহুল আর রাবির। আজ থেকে তারা এই বাচ্চার আইনানুক বাবা মা। তারা বাড়িতে প্রবেশ করতেই রাবিরের মা এগিয়ে এলেন। বাচ্চাটাকে কোলে নিয়ে বললেন, সেই তো বাচ্চা দত্তক নিলে, তাহলে এই 6 বছর এত অপেক্ষা করার কি দরকার ছিল? তার প্রশ্নের কোনো জবাব দেয়নি কেউ। তবে ভদ্রমহিলা দারুণ সুন্দরভাবে বাচ্চাটাকে মেনে নিল। কোলে নিয়ে অনেক আদর করল, ভালোবাসায় ভরিয়ে দিল ছোট্ট শরীরটাকে। তারপর হেসে প্রশ্ন করলেন, তা বাবুর নাম কি রাখবে? পুতুল। ওর নাম পুতুল, আমার পুতুল। পেছন থেকে ছুটে এলো সারাজ। খুশিতে হাত তালি দিতে দিতে বলল, মা, ও আমার পুতুল। তার কর্মকাণ্ড দেখে সবাই হেসে ফেলল। রীতা এসে মেহুলের পাশে দাঁড়িয়ে বলল, মনে হচ্ছে আমার ছেলের বউ চলে এসেছে। মেহুল চমকে তাকায় তার দিকে। পরে আবার সারাজ আর ছোট্ট পুতুলকে দেখে। হঠাৎ কি ভেবে যেন চকচক করে ওঠে তার চোখ। সত্যিই কি বাচ্চাটা তার সারাজের পুতুল?